আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই আজকে একটা স্পেশাল দিন। আজকে একটা স্পেশাল দিন কারণ আমরা নেদারল্যান্ডসের সঙ্গে 3 ম্যাচের যে টি-20 সিরিজ সেটা হারিয়ে দিয়েছি, সেটার একদিন পূর্ণ হয়েছে। এবং সেই সাথে এমন একজন ক্রিকেটার এখন দুর্দান্ত ফর্মটা দেখাচ্ছেন, বাংলাদেশকে অনেক আশার আলো কিন্তু তিনি দেখাচ্ছেন এই মুহূর্তে। বাংলাদেশের যখন তিনি টেম্পোরারি ক্যাপ্টেন হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরটায় গত বছর, এবং সেই সময়টায় নাজমুল শান্তর ইনজুরির কারণে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করে পাঠানো হয়েছিল সেই টি-20 স্কোয়াডটার ক্যাপ্টেন্সি করার জন্য, এবং তিনি সেখানে খুব একটা ভালো পারফর্ম ব্যাট হাতে করতে পারেননি। তবে বাংলাদেশ সামগ্রিকভাবে একটা সাফল্য পাওয়া শুরু করেছিল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে 3-0-তে টি-20 সিরিজটা বাংলাদেশ হারিয়ে দিয়েছিল। এই বছর যখন টি-20 খেলা শুরু করেছে বাংলাদেশ, ইউএইর সঙ্গে একটা সিরিজ গিয়েছে যেখানে খুব একটা ভালো করতে পারেনি, 2-1 বাংলাদেশ সিরিজ হেরে যায়। তারপর পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে গিয়ে 3-0-তে বাংলাদেশ সিরিজ হারে। তখন কিন্তু একটা শঙ্কায় পড়ে গিয়েছিলাম আমরা সবাই যে আসলে লিটন দাস এজ এ ক্যাপ্টেন কতটুকু কি করতে পারছেন। ব্যাট হাতে তেমন একটা রান পাচ্ছিলেন না, তাকে যারা সাহায্য করবেন তারাও কিন্তু খুব একটা ভালো করতে পারছিলেন না, খুব অন অ্যান্ড অফ ছিল স্পেশালি বাংলাদেশের ব্যাটিংটা। এবং ভালো ব্যাটিং উইকেটে আসলে আমরা বারবার ধরা খেয়ে যাচ্ছিলাম। আগে ব্যাট করে ভালো রান করার পরও সেটা আবার আমরা ডিফেন্ডও করতে পারছিলাম না। তো সব কিছু মিলে খানিকটা হযবরল অবস্থা তৈরি হয়েছিল, এবং একটা শঙ্কা তৈরি হচ্ছিল যে 2026-এই যখন টি-20 বিশ্বকাপটা হবে, তার আগে আবার এশিয়া কাপ আছে। সো এই টি-20 ফরম্যাটটায় বাংলাদেশ কি তাদের রাইট রিদমটা খুঁজে পাচ্ছে কিনা, বা রাইট কম্বিনেশনটা খুঁজে পাচ্ছে কিনা, বা লিডারশিপ পজিশনটায় বাংলাদেশের কোনো ক্রাইসিস হচ্ছে কিনা লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেওয়ার পর থেকে। তবে সেখান থেকে উত্তরণের উপায় তিনি নিজেই এক প্রকার বের করেছেন বলা যেতে পারে। বাংলাদেশ একটা লম্বা সফর করেছিল শ্রীলঙ্কাতে এবছরে, এবং সেখানে টেস্ট ক্রিকেটে একটা ম্যাচ ড্র করেছে, পরেরটা হেরেছে। ওয়ানডে সিরিজটা বাংলাদেশ হেরে গেলেও তারা কিন্তু 2-1 হেরেছে, অর্থাৎ একটা ম্যাচ তারা জিততে পেরেছিল। এবং তারপর যখন টি-20 সিরিজটা আসলো সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েই দিয়েছে 2-1। বাংলাদেশ সেই সিরিজটা জিতে নেয়, এবং লিটন দাস সেই সিরিজটাতে শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে তো ভালো করেছেনই, পুরো সিরিজের টপ রান স্কোরার ছিলেন, 114 রান করে তিনি প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছিলেন। তারপর বাংলাদেশ পাকিস্তানকে আমন্ত্রণ জানায়, সেখানে 3 ম্যাচের সিরিজটা আমরা দেখেছি, সেখানেও বাংলাদেশ পাকিস্তানকে 2-1 সিরিজ হারিয়েছে। লিটন দাস সেখানেও মোটামুটি একটা উজ্জ্বল পারফরমেন্স দিয়ে গেছেন অন্তত বলা যেতে পারে। এবং তারপর যখন এশিয়া কাপটা সামনে, এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে যখন নেদারল্যান্ডসকে বাংলাদেশ আমন্ত্রণ জানালো, সেখানে লিটন কুমার দাস তিনি মাত্র একবার আউট হয়েছেন পুরো 3টা ইনিংস ব্যাটিং করে। প্রত্যেকটা ইনিংসে তিনি প্রথম এবং দ্বিতীয় টি-20 3 নম্বরে ব্যাট করতে নেমেছেন, এবং শেষ যে টি-20 অনুষ্ঠিত হয়েছিল গতকাল সেখানে তিনি 3 নম্বরে ব্যাট করতে নামেননি, তিনি ওপেন করতে নেমেছেন। এবং সে ওপেন করতে নেমে আবারও 70+ একটা নক খেলেছেন। একটা পর্যায়ে মনে হচ্ছিল আসলে সেঞ্চুরি হয়তো পেয়ে যাবেন। এখনো পর্যন্ত তামিম ইকবাল, পারভেজ হোসেন ইমন দুজনই সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের পক্ষে টি-20 ইন্টারন্যাশনাল। লিটন হয়তো তৃতীয় খেলোয়াড়টা হয়ে যাবেন এরকম আভাস দিচ্ছিলেন তিনি, মনে হচ্ছিল। অনেকগুলো ওভার হাতে বাকিও ছিল, এবং তিনি খুব কুইকলি তার 50টা তুলেছেন। তারপর থেকে আসলে রান তোলার গতিটা অনেক মন্থর হয়ে যায়, এবং মাঝখানে আসলে বৃষ্টির একটা বাগড়া বেঁধে গিয়েছিল সিলেটে, এবং সে কারণে হয়তো তিনি তার ইনিংসটা লম্বা করতে পারেননি। বা পরবর্তীতে যখন এসেছেন বৃষ্টির পরে বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে, সেই স্বাভাবিক রিদমটা তিনি খুঁজে পাননি। বলটাও খানিকটা ভিন্ন আচরণ করছিল ওই উইকেটের ওপর। তো যাই হোক, লিটন দাস 70+ রান করে আউট হয়েছেন শেষ পর্যন্ত তৃতীয় টি-20 তবে এই সিরিজটায় লিটন দাস তিনি কিন্তু অনেক কিছু অ্যাচিভ করেছেন অ্যাজ আ ব্যাটার, এবং বাংলাদেশ জিতেছে তো বটেই, সেই সাথে লিটন কুমার দাস তিনিও একে একে অনেকগুলো রেকর্ড ভেঙে দিয়েছেন। গত ম্যাচে যখন তিনি 50 পেয়েছিলেন তখনই তিনি 13টা 50 করে বাংলাদেশের পক্ষে টি-20 ইন্টারন্যাশনালসে সাকিব আল হাসানের পাশাপাশি দাঁড়িয়েছিলেন সর্বোচ্চ সংখ্যক 50 করার যে রেকর্ড, সেই রেকর্ডটায়। গতকাল তিনি যখন তৃতীয় ম্যাচটাতে একটা 50 করলেন, সেখানে তিনি সাকিবকে পার করে গেছেন, অর্থাৎ লিটন কুমার দাস এখন 1 নম্বরে রয়েছেন। সর্বোচ্চ সংখ্যক 50 রানের মালিক তিনি। 14বার তিনি 50+ রান করেছেন টি-20 ইন্টারন্যাশনালসে, যেটা আর কেউ করতে পারেনি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে। এরই সাথে আরও কিছু রেকর্ডের ভাগিদার তিনি অবশ্যই হয়েছেন, এবং সেই রেকর্ডগুলো হচ্ছে ছক্কার যদি হিসেব করি সেখানেও তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে ধরে ফেলেছেন। 77টা 6 ছিল মাহমুদুল্লাহ রিয়াদের, 77টা 6 লিটন কুমার দাসেরও রয়েছে, অর্থাৎ আর একটা 6 মারলে তিনিও 6 সিটারদের মধ্যে বাংলাদেশের সবার উপরে চলে যাবেন। এবং সেই সাথে আরও কিছু রেকর্ড আছে, মানে রেকর্ড আসলে করেই গেছেন তিনি বলা যেতে পারে। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি পার্টিকুলার দুটো ওভারে 20+ রান তুলেছেন, সেটাও কিন্তু একটা বিশাল বড় রেকর্ড লিটন কুমার দাসের। এবং এই পুরো বছরটা জুড়ে তানজিদ তামিম খুব ভালো ফর্মে আছেন, পারভেজ ইমনও ঝলক দেখিয়েছেন। তবে তানজিদ তামিমের রানটা সর্বোচ্চ ছিল লিটনের তৃতীয় ম্যাচ শুরু করার আগ পর্যন্ত। লিটন যখন খেললেন একটা 70+ নক, তিনি তানজিদ তামিমের ওপরে গিয়ে এই বছর বাংলাদেশের পক্ষে টি-20 ইন্টারন্যাশনালসের সর্বোচ্চ রান সংগ্রাহক ইতিমধ্যেই হয়ে গেছেন।
সুতরাং অনেকগুলো রেকর্ড লিটন কুমার দাস গড়ে গেছেন একের পর এক, এবং মাইল ফলকের একটা ইনিংস বলা যেতে পারে নেদারল্যান্ডসের সঙ্গে এই ম্যাচটা। তবে আনফর্চুনেটলি গতকাল বৃষ্টি পড়েছে, এবং এত বৃষ্টি পড়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি তাদের ব্যাটিং ইনিংসটাও শেষ করতে পারেনি, এবং নেদারল্যান্ডসও তারা কিন্তু ব্যাট করতে নামতে পারেননি। ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়। যদি পরিত্যক্ত না হতো, আমার মনে হয় বাংলাদেশ যদি ম্যাচটা পুরোটা খেলারও সুযোগ পেত, নেদারল্যান্ডস 5টা ওভারও যদি ব্যাট করার সুযোগ পেত, লিটন কুমার দাস কিন্তু আরও একবার প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্য দাবিদার হয়ে যেতে পারতেন। তবে যে পুরস্কারটা তিনি পেয়েছেন অবধারিতভাবে, সেটা হচ্ছে এই নেদারল্যান্ড সিরিজে সব মিলিয়ে মাত্র একবার আউট হয়ে 145 রান তিনি করেছেন, এবং সে কারণে প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন। এবং সেই সাথে এই যে 145 রান, 3 ম্যাচের কোনো দ্বিপাক্ষিক টি20 সিরিজে এটাই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান একটা সিরিজ হিসেব করলে। তো সেখানেও লিটন দাস নতুন একটা রেকর্ড করেছেন। তো রেকর্ডগুলো আসলে শুনতে ভালো লাগে, তবে সেখানে কিছু কি ফাঁক ফোকর আছে কিনা সেটা একটু আমরা বের করার চেষ্টা করে দেখি। এবং লিটনের এই ইনিংসটার আরও একটা বিশেষত্ব রয়েছে, সেটা নিয়েও আলোচনা করতে চাই। প্রথমে রেকর্ডের দিকে তাকানো যাক। অবভিয়াসলি আমরা বলছিলাম লিটন কুমার দাস 14বার 50+ নক খেলেছেন, এবং সেই 14বার 50+ নক খেলে তিনি বাংলাদেশের মোস্ট নাম্বার অফ 50s মালিক হয়েছেন টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এই 14বারের মধ্যে মাত্র 4বার তিনি 50+ রান করেছেন 3 নম্বরে ব্যাট করে। বাদ বাকি যে ইনিংসগুলো তিনি খেলেছেন, বাকি 10টা 50 তার এসেছে অ্যাজ অ্যান ওপেনার। এবং এই যে তৃতীয় ম্যাচটা বাংলাদেশ খেললো, সেখানে দুজনকেই রেস্ট দেওয়া হয়েছে, তানজিদ তামিম, পারভেজ ইমন। রেগুলার 2 ওপেনারকে রেস্ট দিয়ে লিটন দাস এবং সাইফ হাসান আগে ব্যাট করতে নেমেছিলেন অ্যাজ অ্যান ওপেনার। এবং সেই জায়গাটায় লিটন দাস যখন আরও একটা 50+ নক খেলে ফেললেন, এই যে 14টা 50 তার রয়েছে, তার মধ্যে দশম 50টা অ্যাজ অ্যান ওপেনার তিনি কিন্তু তুলে নিয়েছেন। এবং এইটা একটা ইন্টারেস্টিং প্রশ্নের জন্মও কিন্তু দেয়, আপনার টি20 ক্রিকেটে খানিকটা ফ্লেক্সিবিলিটির প্রয়োজন আছে কিনা। কারণ যারা ওপেন করছে, ফর এক্সাম্পল যারা ওপেন করছে, তাদের একটা স্পেশালিটি আছে। টি20 ক্রিকেটে যিনি 3 নম্বরে নামছেন, তিনিও কিন্তু এক প্রকার ওপেনারই বলা চলে। কারণ অনেক সময় দেখা যায় প্রথম 2 ওভারের মধ্যে একটা উইকেট হয়তো পড়ে যাচ্ছে, খুব জলদি হয়তো উইকেট পড়ে যাচ্ছে, পাওয়ার প্লের অনেকগুলো সময় বাকি থাকে যখন 3 নম্বরের ব্যাটার নামেন। অর্থাৎ 3 নম্বরে টি20 ক্রিকেটে যিনি নামছেন, অনেক সময় দেখা যায় তিনি ওই ওপেনারদেরই একটা এক্সটেনশন, মানে একটা অ্যাডিশনাল ওপেনার, এরকম একটা সিচুয়েশন। কিন্তু এই কারণেই লিটন দাস মেবি 3তেও খুব কমফোর্টেবল থাকেন, কারণ অনেক সময় তাকে অ্যাজ অ্যান ওপেনারই খেলতে হয় যদি শুরুর দিকে কেউ না কেউ আউট হয়ে যান। তবে পিওরলি অ্যাজ অ্যান ওপেনার যখন তিনি একদম শুরু থেকে নামছেন এবং প্রতিপক্ষের ফার্স্ট 2জন বোলারকে 2 প্রান্ত থেকে ফেস করার সুযোগটা পাচ্ছেন, তখন থেকে লিটন যখন পিক করে ফেলেন, ইনিংসটা যখন বড় করার একটা সুযোগ তিনি পান, বা হঠাৎ করে একটা ভালো স্টার্ট পেয়ে যান, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত তিনি টেনে নিয়ে যেতে পারেন, এটা আগেও তিনি দেখিয়েছেন। এবং সেই জায়গাটাই একটা ইন্টারেস্টিং প্রশ্নের জন্ম দেয় যে লিটন দাস আসলে কি অ্যাজ অ্যান ওপেনার আরও বেটার অপশন হতেন কিনা বাংলাদেশের জন্য। টপ 3তে যে 3জন আছেন, আমার সেটা নিয়ে কোনোই সমস্যা নেই। আমার মনে হয় রাখাই যেতে পারে সেভাবে তানজিদ তামিম, সেই সাথে পারভেজ ইমন, লিটন দাস, এই 3জনকেই হয়তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে কনসিডার করতে পারি অ্যাজ আওয়ার টপ 3। তবে একটা রেফারেন্স যদি টানি, খুব রিসেন্ট সময়ে আমরা দেখছি ত্রিদেশীয় সিরিজটা চলছে পাকিস্তান, আফগানিস্তান এবং ইউএর মধ্যে। সেই সিরিজে কিন্তু আমরা দেখেছি যে আফগানিস্তান তাদের টপ 3-র মধ্যে কিন্তু খানিকটা রদবদল করছে, এবং বেসড অন অপোনেন্টস, বেসড অন কোন কোন ম্যাচে তারা আসলে একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন চায়। এটা আমি জানি যে খুব একটা বেশি ক্রিটিক্যাল বিষয় না। যারা আসলে স্পেশালিস্ট ওপেনার, তারা দুজনই ডানহাতি হতে পারেন, দুজনই বাহাতি হতে পারেন, একজন ডানহাতি একজন বাহাতি হতেই পারেন, কোনো সমস্যা নেই সেই জায়গাটায়। তবে যদি পরিকল্পনা মাফিক চিন্তাভাবনা করা হয় যে একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন যদি আনা যেতে পারে আইডিয়ালি অ্যাজ অ্যান ওপেনিং পেয়ার, তাহলে কিন্তু ব্যাপারটা আরও অনেক বেশি জমে যায়। তামিম ইকবাল, লিটন দাস একটা পর্যায়ে কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আসছিলেন বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে। তবে টি20তে আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে যদি আমরা রোলগুলো শিফট করে নিয়ে আসতে পারি, খুব একটা ক্ষতির কারণ হওয়ার কথা নয় এই জায়গাটায়। কারণ আপনি দেখবেন যে লিটন সাধারণত 3 নম্বর যখন ব্যাট করতে নামেন, আনলেস তিনি পাওয়ার প্লের ভেতরে নেমেছেন বা পাওয়ার প্লের 2টো ওভার বাকি আছে সেই সময় তিনি নামছেন, শুরুতে কিন্তু একটু টেন্টেটিভ দেখায় তাকে। কারণ তিনি নিজেও খুব ভালো মতন জানেন পারভেজ ইমন এবং তানজিদ তামিম তারা যে টেম্পোটা আসলে সেট করে দেন, সেটাকে ফলো থ্রু করা কিন্তু অ্যাজ এ নাম্বার 3 ব্যাটার খুব সহজ কাজ হয় না। শুরু থেকে আপনি হয়তো নিজেও একটু নার্ভাস থাকবেন যে ওরা এত ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, আমার কি কন্টিনিউ করা উচিত নাকি একটু সাবধানে খেলা উচিত, কারণ প্ল্যাটফর্ম তো একটা হয়ে গেছে। কিন্তু সেই একই লিটনকে যখন আপনি ওপেনিং স্লটে নিয়ে আসেন, তখন কিন্তু ভিন্ন একটা চিত্র দেখবেন, কারণ তাকে টোন সেট করতে হবে।
সুতরাং তিনি তখন খানিকটা অ্যাগ্রেসিভ শটের মনোযোগী হয়ে যান। তার শট পিকিংগুলো দুর্দান্ত ছিল গতকাল, এবং যদিও তিনি সুযোগ দিয়েছেন কিছু, যেটা নেদারল্যান্ডসের ফিল্ডাররা আসলে ড্রপ করে দিয়েছেন, ক্যাচগুলো নিলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতে পারতো। তবে আমার কাছে মনে হয়েছে যে পাওয়ার প্লের যথেষ্ট ভালো ব্যবহার লিটন কুমার দাস করতে পেরেছেন, স্পেশালি অফসাইড দিয়ে অনসাইড দিয়ে দুদিক থেকে তিনি যেভাবে শটগুলো খেলেছেন, বোলারদের এক প্রকার দিশেহারা মনে হচ্ছিল, স্পিনার পেসার নির্বিশেষে বলা যেতে পারে। সো লিটন দাস, আমরা যে এক্সাম্পলটা বলছিলাম, আফগানিস্তান মাঝে মধ্যে যেটা করে, তারা ইব্রাহিম জাদরানকে 3-এ নামিয়ে তারা কিন্তু সিদ্দিকুল্লাহ আতাল তাকে কিন্তু মাঝে মধ্যেই ওপেনিং স্লটে নিয়ে আসছে গুরবাজের সঙ্গে। সুতরাং সেখানে কি হয়, একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ওপেনিং পার্টনারশিপ তৈরি হয়ে যায়, এবং তারপর 3-এ ইব্রাহিম জাদরান নামেন। আবার কোনো কোনো সময় জাদরান এবং গুরবাজ দুজনই ডানহাতি, দুজনই ওপেন করছেন, 3 নম্বরে সিদ্দিকুল্লাহ আতাল নামছেন। সুতরাং ম্যাচ বিশেষে আমার কাছে মনে হয় এই ধরনের রদবদল করা যেতে পারে, কারণ লিটন দাস তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় টি-20 ইন্টারন্যাশনালসে খেলেছেনই অ্যাজ অ্যান ওপেনার। তার সবচেয়ে বেশি সাফল্য এসেছে অ্যাজ অ্যান ওপেনার, এবং সবচেয়ে বেশি সংখ্যক রান, সবচেয়ে বেশি সংখ্যক 50, সবচেয়ে বেটার স্ট্রাইক রেট, সব কিছুই তার ওপেনার হিসেবে এসেছে টি-20 ইন্টারন্যাশনালসে। সুতরাং তাকে খুব স্ট্রিক্টলি আমরা কনসিডার করতে পারি যে বাংলাদেশ যদি কোনো সময় হঠাৎ করে মনে করে যে না, আমরা পারভেজ ইমন এবং সেই সাথে লিটনকে দিয়ে ওপেন করাই, তানজিদ তামিমকে দিয়ে 3 নম্বরে খেলাই, সেটা করলেও কিন্তু খুব একটা ক্ষতি হবে না। আমার কাছে মনে হয় যে ওপেনিং স্লটে একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনও প্রতিপক্ষের জন্য একটা বিপদের কারণ হতে পারে, এবং লিটন অ্যাজ অ্যান ওপেনার তিনি কিন্তু আরো অনেক বেশি ডেঞ্জারাস, সেটা তিনি প্রমাণ করে গেছেন তার পুরো ক্যারিয়ার জুড়ে। যাই হোক, লিটনের আসলে ওভারঅল এই পারফরমেন্সটাকে আপনারা কিভাবে দেখছেন, কতটুকু এনকারেজড হচ্ছেন, এবং সেই সাথে লিটনকে কি আসলেই আপনারা চিন্তা করতে পারেন এজ অ্যান ওপেনার রাদার দ্যান অ্যাট নাম্বার 3? কোন জায়গায় তিনি আসলে বেশি এফেক্টিভ হন? পরিসংখ্যান বলছে অ্যাজ অ্যান ওপেনার তিনি বেশি এফেক্টিভ, এবং তিনি প্রমাণও করেছেন একদম একেবারে শেষ ম্যাচটাই গিয়ে অ্যাজ অ্যান ওপেনার তিনি তার বেস্ট ইনিংসটা খেলেছেন এই পুরো সিরিজের। সো আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন যে আমরাও কি একটু ফ্লেক্সিবল হতে পারি কিনা আমাদের টপ 3 নিয়ে, লিটন আর একটা অপশন ওপেন করে দিলেন কিনা তার এই দুর্দান্ত ইনিংসটা দিয়ে। প্রস্তুতির পর্বটা শেষ, এবারে চলে যেতে হবে সরাসরি এশিয়া কাপে। নিশ্চয়ই এশিয়া কাপ নিয়ে অনেক অনেক দারুণ আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই সাথে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।